এবার যদি ইউরোপের দেশগুলো আমেরিকার কাছ থেকে সোনাগুলো রিটার্ন চায়, তাহলে সেটাকে মানে কি হিসেবে দেখা হবে গোটা বিশ্বে? কারণ একটা দেশের কাছে সোনা রাখা মানে, যেটা আপনি বললেন, যে সেই দেশের অর্থনীতির ওপর একটা বড় প্রভাব পড়া। এবার যদি আমি সেটা রিটার্ন নিয়ে নিই, তাহলে তো অর্থনীতির একটা ডাউনফল হবেই, কারণ সেই দেশ তত বেশি নোট ছাপাতে পারে যার কাছে যতটা সোনা রয়েছে। কারণ আন্তর্জাতিক ক্ষেত্রেও সোনাই একমাত্র নীতি নির্ধারণের মাপকাঠি। একটা খুব ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল আমি বলছি, আমি আবারও বলছি, ব্যাংকের পার্সপেক্টিভ বুঝতে সুবিধা হবে। কোথাও থেকে গিয়ে ব্যাংকের মধ্যে সোনা রাখা আছে, কাস্টমাররা সেই ব্যাংক থেকে সোনা তুলে নিজের বাড়িতে রাখুক বা অন্য ব্যাংকে রাখুক, সেই পদ্ধতি যখন শুরু হচ্ছে, তার মানে ধরে নেওয়া যেতে পারে সেই ব্যাংকের ট্রাস্টওয়ার্দি ফ্যাক্টরটা সে হারিয়েছে বা হারাচ্ছে। বা এটাও হতে পারে সেই ব্যাংক যে যে শুল্ক ধার দিচ্ছে বা যেভাবে ট্রানজ্যাকশনাল পলিটিক্সে আসছে, বা দেখো যখন একটা ব্যাংকের মধ্যে তুমি ধরো 1 গ্রাম সোনা রাখলো, আমি ছোটো করে দিচ্ছি, 1 গ্রাম সোনা কেউ এটা রাখলো, তার এগেনস্টে তো তাকে একটা ডকুমেন্ট দেয়, এরকম তো নয় যে সে গিয়ে রেখে দিল, ব্যাংক কিছু জানে না, তার ব্যাপারে একটা ডকুমেন্ট হয়। এই ডকুমেন্টেশন হচ্ছে পলিসি পেপার। যেই পলিসি পেপারটা এতদিন ধরে ইউএস দিয়ে এসছে, সেই পলিসি পেপারটা এখন অবধি কিন্তু বাকিরা পায়নি। কেন পাইনি এবছরটা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে এই সেকশনেরটা যারা পায়নি তারা ভাবছে এমন কিছু টার্মস হয়তো অ্যাড হতে পারে বা এমন কিছু জিনিস অ্যাড হতে পারে যেটা তাদের সোনা রাখাটার যে প্রফিটেবিলিটিটা সেটাই আঘাত করতে পারে, যেটায় আঘাত করতে পারে তাদের ফিউচারিস্টিক ট্রানজ্যাকশনাল স্ট্র্যাটেজিগুলোকে, যে আমি এই সোনাটাকে ব্যবহার করে কি করব। কারণ গোল্ড যেমন একটা মধ্যবিত্ত মানুষের কাছে অ্যাসেট, গোল্ড তেমনি কিন্তু একটা বড় লোকের কাছেও অ্যাসেট, গোল্ড তেমনি একদম গরিব মানুষের কাছেও অ্যাসেট, গোল্ড তেমনি একটা রাষ্ট্রের কাছেও কিন্তু বিশাল অ্যাসেট। গোল্ড ইজ এ মানে সাচ অ্যান অ্যাসেট যেটা জীবনে কোনো দিন মানে ফেলে দেওয়া হবে এরকম নয়। সো এই গোল্ড রিজার্ভসটা কিন্তু যে কোনো দেশের অর্থনীতি এবং যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থানটাকে বড় করে ডিফাইন করে। সেক্ষেত্রে দেখতে গেলে যখন আজকে গোল্ডটা রাখা হয়েছে, ওদের দেশে রাখা আছে, সেটার থেকে যখন রিফিউজাল আসছে যে ফেরত দেবো, কিছুটা সংখ্যক ফেরত দেবো, তার দুটো কারণ হতে পারে। একটা কারণ তারা আমেরিকার উপরে ভারসাম্য হারাচ্ছে, তারা আমেরিকার উপরে বিশ্বাস হারাচ্ছে। আরেকটা জিনিস থাকতে পারে, এই যে দেশগুলো ফেরত নিচ্ছে, এরা হয়তো আগামী দিনে একটা অর্থ সংকট তাদের নিজের দেশেও হয়তো তারা ভাবনা চিন্তা করে ভাবছে যে আমরা একটা অর্থ সংকট ফেস করতে পারি। যদি অর্থ সংকট ফেস করি তখন আমরা কি করব, তখন সেটাকে কিভাবে কাউন্টার করব। সুতরাং যখন সেটাকে কাউন্টার করব, তাদের ওপেন একটা কি বলবো লায়াবিলিটি আছে তাদের দেশের মানুষের প্রতি, এবং তাদের নিজের স্ট্র্যাটেজি থাকতেই পারে যে আমরা তখন আমাদের যে নিজস্ব রিজার্ভসগুলো সেগুলোকে আমরা কল ব্যাক করবো। এই যে কেন্টাকিতে যে সোনাগুলো রাখা হচ্ছে, ইউএসএ তে জেনারেলি কেন্টাকিতেই যে ভল্টটা রয়েছে সেখানেই থাকে, অ্যাবসলিউটলি, এবং এইখানে রাখার তো একটা হাই মেইনটেনেন্স কস্ট রয়েছে। কারেক্ট। এবং সেটা যদি তারা তুলে নেয়, জার্মানি বা ইতালির মতো দেশগুলো যদি সোনাটা তুলে নেয়, তাহলে তো ডলারেরও পতন একেবারে অবশ্যম্ভাবী। দেখো, ডলারের পতন ওরম ডাইরেক্টলি ম্যাপ যদি আমরা নাও করতে পারি, আমরা এটাও বলতে পারি যে আমেরিকান যে রেভিনিউ স্ট্র্যাটেজি আছে বা আমেরিকার যে ইকোনমিক স্ট্র্যাটেজি আছে, তাতে তো একটা বড় সড়ো আঘাত ঘটবেই, ঘটতে বাধ্য। তার কারণটা হচ্ছে, দেখো একটা জিনিস বোঝো, ওটাকে সামনে রেখে আমেরিকা নিশ্চয়ই নিজের মতো করে কিছু ম্যাপিং করেছে, আমেরিকা নিজের মতো করে কিছু প্ল্যানিং করেছে। আমরা একটা বড় বাড়ি প্রমোটিং করলাম, তার নিচে 10টা দোকান ঘর বানালাম, সেই দোকান ঘরগুলো থেকে প্রতিটা থেকে তো একটা ভাড়া আসে। এবার 5টা দোকান ঘর হঠাৎ করে বললে আমরা সেই ভাড়া দেবো না, মানে বা আমরা ভাড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি, তখন এই 5টা দোকান ঘরের যে ভাড়াটা ছিল সেটা অবশ্যই আমার কাছে একটা আঘাত। এবার সেটা হইতে পারে যে আমার বিরাট বিল্ডিং, আমার 50টা দোকান, তাই জন্য আমি আঘাতটা বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আঘাত তো সেটা তো অস্বীকার করা যায় না। এবার ভারতের কাছে আসতে চলেছে, মানে ডলারের যদি পতন হয়, তাহলে কি বলা যেতে পারে যে ইন্ডিয়ান রুপির সুদিন আসছে? আমি এই জায়গাটাতে আসবো, তবে তার আগে আপনাদেরকে একটু বলি যে কোন কোন দেশের কাছে কি পরিমাণে সোনা রয়েছে। আমি একটু হিসেবটা দিই। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে হচ্ছে ইউএস এর কাছে রয়েছে 8,133 টন সোনা, জার্মানির কাছে রয়েছে 3,351 টন সোনা, ইটালির কাছে রয়েছে 2,451 টন সোনা, এবং তারপরে অন্যান্য দেশগুলো রয়েছে। এই 3টে দেশের নাম বললাম কেন, কারণ এই যে ইউএসএর থেকে জার্মানি আর ইটালি, তারাই কিন্তু একটা রিটার্নের জন্য তারা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। এবং যেটা হিসেব এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা পাচ্ছি, এই যে 3,351 টন জার্মানি সোনা, তার মধ্যে থেকে হয়তো 1200 টন
1200 টনের কাছাকাছি একটা সোনা রিটার্ন চাবার একটা ভাবনা চিন্তা এবং কথা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমি যে প্রশ্নটা আপনার কাছে করেছিলাম যে তাহলে কি ভারতীয় রুপির এবার সুদিন শুরু, কারণটাও একটু বলি। কারণ আমরা যে খবরটা পাচ্ছিলাম মার্কেট থেকে যে ইন্ডিয়ান মার্কেট কিন্তু এই মুহূর্তে যথেষ্ট স্টেডি, এবং এই অপারেশন সিন্দুরের পরও ভারতীয় মার্কেট যথেষ্ট স্টেডি, এবং আমেরিকান ইনভেস্টাররা, বাইরের দেশের ইনভেস্টাররা, তারা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের দিকে ভীষণভাবে ঈর্ষান্বিত নজর দিচ্ছে। তোমাকে চারটে আমি ফ্যাক্টর বলছি, খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যদি এটা ডাইরেক্টলি গোল্ডের সাথে ম্যাপ করো না, বাট আমি বলছি। ফার্স্ট, প্রচণ্ড রকমভাবে সাউথ আমেরিকায় ইনভেস্টমেন্ট বাড়ছে, রিয়েল এস্টেট থেকে শুরু করে এনার্জি সেক্টরে বাড়ছে, এবং আরও বেশি করে অটোমোবাইল সেক্টরগুলো মুভ আউট করছে ফ্রম আমেরিকা, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সেকেন্ডলি, প্রচণ্ড রকমভাবে ডেভেলপমেন্টাল ফান্ডগুলো মুভ আউট করছে টুয়ার্ডস আফ্রিকা। মারাত্মক রকমভাবে হেলথ কেয়ার সেক্টরে ইনভেস্টমেন্ট মুভ আউট করছে টুয়ার্ডস এশিয়া অ্যান্ড আফ্রিকা। আর শেষ কথা, গ্লোবাল ডিপ্লোম্যাটিক ট্রাস্ট ফ্যাক্টরটা আমেরিকা দিনের পর দিন হারাচ্ছে ডিউ টু ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড হিজ অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি। এবার পয়েন্টটা হলো, এই যে সোনা দানা নিয়ে যে আমরা আলোচনাটা করছি, এখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে বিশ্বাস। আমি অমুক ব্যাংকে বিশ্বাস করি, আমি কারোর প্রমোশন করতে আসি না, আমি এটা কথার কথা বলছি যে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি একটা ব্যাংক আছে ভারতবর্ষে, যে কিছু না হলে ওই ব্যাংকেই টাকা রাখলে অ্যাজ ইফ যেন টাকাটা বাড়ে, বাকি ব্যাংকে রাখলে বাড়ে না। এখানে একটা অদ্ভুত ব্যাপার যে সেই ব্যাংকের প্রতি যে আমাদের একটা আস্থাটা আছে, বিশ্বাসটা আছে, সেই বিশ্বাসটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। যেমন ডেটল, ফেভিকল, তারপরে তোমার এই ব্যাংকগুলোকে বলি এগুলোর কোনো রিপ্লেসমেন্ট হতে পারে না। সেম জিনিস, তার কারণটা হচ্ছে এখানে আমাদের ট্রাস্ট ফ্যাক্টরটা জেনারেশনস থেকে আসছে। ইন্ডিয়া কিন্তু আস্তে আস্তে গ্লোবাল ডিপ্লোমেসিতে সেরকমই একটা জায়গা নিচ্ছে, যে জায়গাটার মধ্যে আমরা বলতেই পারি যে এমন একটা মানে সেকশনাল স্টেটাস আসছে যে ইন্ডিয়াকে লোকজন বিশ্বাস করতে শুরু করছে এতটাই যে তারা তাদের রিজার্ভসগুলো ট্রান্সফার করতে পারে টুয়ার্ডস। তাহলে ব্রিক্স মুদ্রা থেকে সরে এলো কেন ভারত? সরে তো আসেনি, এটাই একটা বোঝার জিনিস আছে, এটা একটা বোঝার জিনিস ভীষণ আছে। এই যে নেটফ্লিক্সের জামানায় না একটা খুব বড় প্রবলেম হয়েছে, সে প্রবলেমটা কি আমি তবে বলি। আমি হচ্ছি সিনেমা হলের জামানার লোক, যেখানে বসে বসে হলে আমাকে দেখতেই হবে মানে 15 মিনিটে অমিতাভ বচ্চন বড় হওয়া, ঠিক আছে। নেটফ্লিক্সের জামানার লোকগুলো কি করে জানো তো, স্যাট করে স্লাইডারটাকে এগিয়ে নিয়ে অমিতাভকে বড় করে দেয়, হ্যাঁ, এবং তারপরে গিয়ে অমিতাভকে মারপিট করায়, তারপরে মেরে ফেলে। এবং সেটা আমাদের ক্ষেত্রে কিন্তু হতো না, আমরা সিনেমা হলে বসে থাকতাম 3.5 ঘন্টায়, অমিতাভ বড় হতো, মারপিট করতে, মারা যেত। সো এই যে দুটোর পার্থক্য, তাতে ধৈর্য বলে একটা ফ্যাক্টর আছে যেটা মানুষ হারাচ্ছে। ডিপ্লোমেসিতে না ধৈর্যটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফ্যাক্টর।